একটি পরিবার একটি দলকে ধ্বংস করেছে। যে একটা পরিবার একটা দলকে ধ্বংস করলো, সেটা ধ্বংস করলো প্রথম 75 সালে বাকশাল করে, আরেকবার ধ্বংস করলো। আমি মনে করি যে এটা বাংলাদেশে এই অর্থেও এই দুইটা শাসনামল ইউনিক ঘটনা। গত 15 বছরে আমাদের যে প্রকাশনা আজকে এটা প্রকাশিত হলো, সেখানে আছে 61 জন সাংবাদিক নিহত হয়েছেন সরকারি বাহিনীর হাতে অথবা সংঘর্ষে অথবা কোথাও নিপীড়িত হয়েছেন, সাগররুনি থেকে শুরু করে যদি ধরেন। তো এটা একটি আমাদের জন্য আজকের আলোচনার বিষয়টা মূলত হচ্ছে গত 15 বছরের যে জুলাই আগস্ট সহকারে গত 15 বছরে যে ধরনের সাংবাদিক হত্যা, নিপীড়ন, গুম এবং সংবাদ মাধ্যম বন্ধ করার যে ধারাবাহিকতা ছিল সেটাকে ব্যাখ্যা করা আজকের, এবং এখান থেকে আমাদের যে কর্মপদ্ধতি সামনের আমরা কিভাবে এগোবো সেটা বোঝার চেষ্টা করা। প্রথম কাজটা হচ্ছে আমরা যদি ফ্যাসিজম মোকাবেলা করতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের স্মৃতিতে সবসময় ফ্যাসিজম কতটা ভয়ঙ্কর ছিল এবং গণবিরোধী ছিল সেটাকে সবসময় জাগরুক রাখা আমাদের স্মৃতিতে। এই জন্য আমাদের এই আয়োজন, আমরা আমাদের মন্ত্রণালয়ে আরো কাজ করতেছি। আমরা জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে ফিল্মের দিকে ফিল্মের কাজ করতেছি, শর্ট ফিল্ম ডকুমেন্টারির কাজ করতেছি। তো মূলত ফ্যাসিজম প্রত্যেকটা মানুষের জীবনে, যেটা আমাদের সম্পাদক মাহমুদুর রহমান উনি বলেছেন, বা যেটা সবার জীবনের বাস্তবতার ভিতর দিয়ে একটা তার নিজস্ব এবং তার ফ্যামিলির একটা মেমোরি আছে। আর একটা হচ্ছে আমাদের জনগোষ্ঠী আকারে বাংলাদেশের জনগণের একটা কালেকটিভ মেমোরি। এই ব্যক্তিগত এবং কালেকটিভ সামষ্টিক এই যে স্মৃতি, এটা যদি আমরা জারিরা না রাখি অথবা আমরা যদি নিজেদের আলোচনার ভিতরে না রাখি, তাহলে একদিন দেখা যাবে যে এই যে কালো অধ্যায়ের কথা আমরা সবাই বলতেছি, এটা আমাদের কাছে অনেক নর্মাল মনে হবে এবং এটাকে অনেকগুলো যেটা উনি বললেন মাহমুদুর রহমান, যে শেখ মুজিবুর রহমানের 72 থেকে 75 আর শেখ হাসিনার 2009 থেকে 2024, এই দুইটা শাসনামলকে বাংলাদেশের অন্য কোনো শাসনামলের সাথে আসলে তুলনা করাটা খুবই আমার কাছে মনে হয়েছে যে এটা অসমীচীন। কারণ হচ্ছে ওই শাসনামলের সাথে পার্থক্য হচ্ছে অন্য শাসনামলের, যে অন্য শাসনামলে ফ্যাসিজম যেই অর্থে বলি আমরা, এরশাদকে বলি স্বৈরাচার, কিন্তু হাসিনাকে ফ্যাসিস্ট এই জন্যই বলি, এরশাদের জনভিত্তি ছিল না, মানে জনগণ ছিল না। যে জনগণ হচ্ছে পাড়া মহল্লায় বিরোধী দলের উপরে আদর্শিক জায়গা থেকে হামলা করে, সন্ত্রাস করে, গুন্ডামি করে, এবং পাড়া মহল্লা থেকে শুরু করে একেবারে স্থানীয় গুন্ডা থেকে শুরু করে সবচেয়ে সুশীল, সবচেয়ে সাংস্কৃতিক শিক্ষিত লোকটাও ওই দলকে সাপোর্ট করে। এটাকে বলা হয় ফ্যাসিজম, যেটার আদর্শিক কারণে একজন গুন্ডা থেকে শুরু করে একজন সুশীল পর্যন্ত পুরো ব্যবস্থাকে সাপোর্ট দেন। এটা শেখ মুজিবুর রহমানের আমলে হয়েছে, শেখ হাসিনার আমলে হয়েছে, অন্য কোনো আমলে এটা হওয়ার সুযোগ তৈরি হয়নি। কারণ ওই দলগুলো হয়তো ওই সক্ষমতা থাকতো না, আদর্শিক সক্ষমতা ছিল না, অথবা তারা এই প্রশাসন যন্ত্র থেকে শুরু করে সবগুলো রাষ্ট্রের সব কলা কৌশলকে, সবগুলো যন্ত্রকে একসাথে জনগণের বিরুদ্ধে কাজে লাগানোর মতো সক্ষম ছিল না, অথবা তারা ওইটা করে উঠতে পারেনি। ফলে এই তুলনা করাটা আমার মনে হয় যে সমীচীন না। তো এই যে মাত্রাটা, এটা আমাদের বুঝতে হবে যে একটা গোষ্ঠী, একটা দল যদি মনে করে সেই একমাত্র দেশকে স্বাধীন করছে, ফলত দেশকে শাসন করার অধিকার তারাই রাখেন, শুধু তারা রাখেন এই অর্থে বলবো না, তাজউদ্দিন আহমেদকে মাইনাস করে যেভাবে শেখ মুজিব তার ফ্যামিলির হাতে এই দল এবং রাষ্ট্রকে সমর্পিত করেছেন এবং তার মেয়ে এটার অনুসরণ করেছেন, আমি মনে করি এটা একেবারে ইউনিক ঘটনা বাংলাদেশে। এবং একটি পরিবার একটি দলকে ধ্বংস করেছে।
আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা পলাতক আছেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেদের সোল সার্চিং করা উচিত। আমি অনেক আগে প্রথম দিকে আগস্টে একটা কথা বলেছিলাম, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়, কিন্তু আমি এই কথাটা বলবো যে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ করার প্রশ্নে যখন আমরা আসি, আওয়ামী লীগের যে তৃণমূলের যে কর্মী, তাকে অবশ্যই প্রশ্ন করতে হবে আমি আজকে পলাতক কেন। এটা কিন্তু এটার জন্য দায়ী কিন্তু শেখ হাসিনা, এটার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনার এবং শেখ ফ্যামিলির যে একচ্ছত্র রাজনৈতিক যে খায়েশ এবং তাদের যে দুর্নীতির একটা নেটওয়ার্ক। আপনি দেখবেন যে 3রা আগস্টের আগেই 5 আগস্টের আগেই শেখ ফ্যামিলির অধিকাংশ লোক এই দেশ থেকে পালিয়ে চলে গেছে। শেখ হাসিনা ছিলেন সর্বশেষ লোক যিনি শেখ ফ্যামিলি থেকে পালিয়ে যাচ্ছেন। এর আগেই এই যে তাপস থেকে শুরু করে আরো অন্যরা এর আগে পালিয়ে গেছে। ফলে আপনি বুঝতে পারেন যে একটা পরিবার এবং একটা দলকে ধ্বংস করলো, সেটা ধ্বংস করলো প্রথম 75 সালে বাকশাল করে, আরেকবার ধ্বংস করলো। আমি মনে করি যে এটা বাংলাদেশে এই অর্থেও এই দুইটা শাসনামল ইউনিক ঘটনা। ফলে আমি যেটা বলতেছিলাম যে এই স্মৃতিতে আমাদেরকে জাগরুক রাখাটা গুরুত্বপূর্ণ, আমাদের এই যে শহীদ ফ্যামিলির কথা শোনা গুরুত্বপূর্ণ, নিহত সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ, গুমের শিকার নিপীড়নের শিকার সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ। শুধু সাংবাদিক নয়, বরং বাংলাদেশের জনগণের বিভিন্ন অংশের মানুষ, প্রত্যেকটা অংশের মানুষ। আপনি আলেমদের কথা, আজকে 5 মে আলেম ওলামারা এসেছিলেন, সাধারণ মানুষের ছাত্ররা এসেছিল, তাদেরকে আপনি এক রাতের ভিতরেই এত ক্ষুদ্র এত কম সময়ের ভিতরে আপনি তারা যে তালিকা প্রকাশ করেছে 91 জনের তালিকা তারা প্রকাশ করেছে বা 93 জন সংখ্যাটা হবে, তারা এতগুলো লোককে এক রাতেই হত্যা করেছে। আপনি যদি জুলাই আগস্টে দেখেন, আপনি দেখবেন যে 19 তারিখ থেকে 16 তারিখ তো হচ্ছে যে আবু সাইদ শহীদ হলেন, কিন্তু যদি তীব্রতা হিসাব করেন 18 তারিখ থেকে বৃহস্পতিবার থেকে যেদিন কমপ্লিট শাটডাউন ছিল, ওই দিন থেকে শুরু করে 3রা আগস্ট পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত, 4ঠা আগস্টও তো আক্রমণ করেছে। এই সময়ের ভিতরে যদি তীব্রতা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মানুষকে মারা এই যে ট্রিগার হ্যাপি একটা গ্রুপ, পুলিশ বলেন প্রশাসন বলেন এবং হচ্ছে যে আওয়ামী লীগের এই যে গুন্ডা বাহিনী, সশস্ত্র গুন্ডা বাহিনী, এদের যে ট্রিগার হ্যাপি আচরণ, আপনি মানে এত কম সময়ে আপনি ফিলিস্তিনে এত লোক মারা যায় না যদি আপনি গড় হিসাব করেন। অথচ আমাদের বাংলাদেশে 5 মে রাত্রে বলেন, এই 19 মার্চ মোদী বিরোধী আন্দোলনের দিন বলেন, ওই দিনও আমি যদি ভুল না বলি, আমি সংখ্যাটা হয়তো কম বেশ হবে, 13 থেকে 17 জন লোক মারা গেছে। আপনি 5 আগস্টে 19 আগস্ট থেকে 19 জুলাই থেকে 5 আগস্ট গড় হিসাব করেন, প্রতিদিন আপনার হচ্ছে যে নিয়ারলি 100 জনের 70 থেকে 100 জন লোককে মেরে ফেলছে। তো এই যে তীব্রতা, এটার সাথে অন্য কোনো কিছু তুলনা হয় না। এই তীব্রতা কখন আসে? যখন একটা মানুষ, একটা গোষ্ঠী, একটা ব্যক্তি, একটা পরিবার, একটা গোষ্ঠী একটা সম্মতি উৎপাদন করতে পারে সোসাইটিতে, সমাজে, যে আমি এত ব্রুটালিটি করব কিন্তু আমার বিরোধিতা করার কেউ থাকবে না। এবং এই সম্মতি উৎপাদনের যন্ত্র ছিল গণমাধ্যম। এবং এই অর্থে গণমাধ্যমকে আমি কালকেও বলছি যে রাজনীতিকরণ, পলিটিসাইজেশনই মূলত সাংবাদিকদের শত্রু। সাংবাদিকদের এই কথাটা খুবই বোঝা উচিত, গুরুত্ব দিয়ে বোঝা উচিত যে এই যে রাজনীতিকরণ হয়েছে সংবাদ মাধ্যমগুলোর, এটাই মূলত সাংবাদিকদের এই যে অধিকারহীনতা, এটার উৎস। ফলে এই যে মানুষকে হত্যা করা, নির্বিচারে গুম খুন এবং এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, অপহরণ, গুম বলেন, আপনার অনেক নারীদের দর্শন বলেন, আপনি এই পুরা ঘটনাটা ঘটার জন্য সম্মতি উৎপাদনের জন্য গণমাধ্যমকে দরকার ছিল এবং গণমাধ্যম তৈরি করা হয়েছিল এই উদ্দেশ্যে। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল, আমরা ওগুলো খুব শীঘ্রই, আমরা কালকেও বলেছি টিআইবির একটি মিটিংয়ে, আজকেও বললাম, ওগুলো আমরা তদন্ত করব এবং ওইটার সবগুলো কিভাবে, কখন, কিভাবে এদেরকে অনুমোদন দেওয়া হয়েছে এবং এই অনুমোদনের ভিত্তিতে এরা কিভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভুয়া সাংবাদিক তৈরি করেছে। আপনি যদি সাংবাদিকতার যদি কোয়ালিটি, যেটা আমাদের সংস্কার কমিশন প্রস্তাব করছে, একটা পজিটিভ কম্পিটিশন আর কোয়ালিটি, প্রফেশনালিজম যদি তৈরি করতে চান, আপনাকে
ব্যাড অ্যাপলগুলো বাদ দিতে হবে এবং গুড অ্যাপলগুলো রাখতে হবে। এবং গুড অ্যাপল যেটা উনি বললেন সংস্কার কমিশনের প্রধান, যে এদের জন্য যাদের পত্রিকা বিক্রি হয় তাদের জন্য সুযোগ বাড়াইতে হবে। তাদের জন্য আমরা এই যে পত্রিকার সার্কুলেশনের ভিত্তিতে ডিএপির যেই আছে সুবিধা আছে সেগুলো বাড়ানোর চেষ্টা করব। আমরা হার বাড়াবো, বিজ্ঞাপনের হার বাড়াবো। আমরা যেভাবে হোক এই সুবিধা তৈরি করবো যে এখানে পজিটিভ মিডিয়া হবে, প্রফেশনাল মিডিয়া হবে। এবং আমি এটা আবার বলতে চাই যে আমরা চাই না এই সরকারের পক্ষে আপনারা লেখেন, সরকারকে প্রশ্ন করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে প্রশ্ন করলে সরকার বেশি কাজ করে, সরকার আরো দায়িত্বশীল ভূমিকা পালন করে। এখানে সাংবাদিকরা এসেছেন, আবুল আসাদ উনি বলেন সংগ্রামের সম্পাদক, উনি যে কথাটা বলছেন এই প্রশ্ন করার অধিকার এবং এই সাহস সবার থাকা উচিত। সাংবাদিকরা বলুক, সরকার আরো দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু প্রশ্ন করা এক জিনিস, দায়িত্বশীল জায়গা থেকে, পেশাদারিত্বের জায়গা থেকে প্রশ্ন করা আরেক জিনিস, আর মেলাইন করা অথবা সাংবাদিকতাটাকে একটা দলের একটা আদর্শের প্রোপাগান্ডা আকারে ইউজ করা, এটা আলাদা জিনিস। আমি খুবই অবাক হই এই সুযোগে বলতে চাই, কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখে না, তারা লিখে জুলাই আন্দোলন। তারা বলে না যে জুলাই গণ অভ্যুত্থানের সরকার, তারা বলে পট পরিবর্তনের পরবর্তী সরকার, তারা বলে ক্ষমতার পট পরিবর্তন। এটার ইংলিশ জানেন? এটার ইংলিশ হচ্ছে রিজিম চেঞ্জ। রেজিম চেঞ্জ মানে হচ্ছে যেটা ইন্ডিয়ান ন্যারেটিভ, যে এখানে রেজিম চেঞ্জ হয়েছে, একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে, এখানে 2000 লোক শহীদ হয় নাই, এখানে জাস্ট একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে। এটা কোনো সংবাদ মাধ্যম এটা করতে পারে না যদি তার ভিতরে একটু নৈতিক সাহস। আমরা এই সংবাদ মাধ্যম কিন্তু দেখেন আমরা বন্ধ করি নাই, না ওই সম্পাদককে আমি কল দিছি, না যারা লিখতেছে তাদেরকে আমরা কোনো কিছু বলছি, অ্যাপ্রিহেন্ড করছি। আমরা করব না। লেখেন, জনগণ আপনাদেরকে দেখে নিবে, যারা শহীদ ফ্যামিলি তারা আপনাদেরকে দেখে নিবে। আপনাদের সাহস হয় কিভাবে? আপনাদের চোখের সামনে ঘটেছে, এটা কয়েক বছর আগের ঘটনা না, কয়েক মাস আগের ঘটনা। আপনারা এই মানুষগুলো, এই শহীদ ফ্যামিলিগুলো এখনো বিচার পায় নাই, সেই বাস্তবতা আমরা দেখি। ট্রাইব্যুনাল আরেকটা করা হয়েছে এবং এইটা বিচার প্রক্রিয়ার জটিলতা বাংলাদেশে, এটা আমরা জানি। আমরা চাইলেই বিচার করতে পারি না। আর যদি বিচারের নামে আমি যদি এরে ওরে গ্রেফতার করে একে ওকে ফাঁসিতে ঝুলাই দিই, আমার সাথে তার আওয়ামী লীগের কোনো ডিফারেন্স থাকে না, আমরা ওইটা প্রক্রিয়া গাবো। কিন্তু এই যে সম্মতি উৎপাদনের যন্ত্র হিসেবে গণমাধ্যম এই কাজটা করতে পারে না। অভ্যুত্থানের বিরুদ্ধে 7-8 মাস পার হলো মাত্র, এখনই আপনি লেখা শুরু করছেন। এটা একটা আন্দোলন, নিছক একটা আন্দোলন, এবং এইভাবে লেখা 34 দিনের আন্দোলন।